বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুল হাসান, কলামিস্ট ও বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ নাশিদ আলম, সাবেক আহ্বায়ক সদস্য, যুবদল ঢাকা মহানগর উত্তর। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়ে এবং আরও কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে সময়ের উপর নির্ভর করবে যে আলোচনা করব। আসলে আমি একটু তথ্যগুলো তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে যে গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে পরিচিতি পাবেন। তারা এই নিরিখে সনদ পাবেন, পরিচয়পত্র পাবেন তাদের পরিবারগুলো, অন্যান্য সরকারি সুবিধাদিও পাবেন তারা। এটি সোমবার সাংবাদিকদের জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, যারা শহীদ হয়েছেন তারা সঞ্চয়পত্রের মাধ্যমে 30 লাখ টাকা পাবেন। চলতি অর্থ বছরে তাদের 10 লাখ টাকা দেয়া হচ্ছে। আগামী অর্থ বছরে তারা 20 লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন। আহতরা 3টি ক্যাটাগরিতে সহায়তা পাবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। আহতরা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন। যারা গুরুতর আহত তারা এককালীন 5 লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহত যারা আছেন তারা প্রতি মাসে 15,000 টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন 3 লাখ টাকা পাবেন। সামান্য আহত ছিলেন, চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন, তারা কোনো ভাতা পাবেন না। এবং তিনি বলেন যে আহতরা বিভিন্ন মাত্রায় প্রশিক্ষণ পাবেন। সরকারি, আধা সরকারি, অন্যান্য চাকরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। তারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন। নতুন সরকার আসলে জুলাই অধিদপ্তরের অস্তিত্ব নাও থাকতে পারে, সেই আশঙ্কা করছেন কিনা এ বিষয়ে উপদেষ্টা বলেন যে সরকারিভাবেই অধিদপ্তর করা হয়েছে। পরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাও তো জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবেন। আমরা আশা করছি এটা তারাও লক্ষ্য করবেন বা রাখবেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তারা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে 2 দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা জানায় এবং এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। আবু বাকের মজুমদার বলেছেন, আমাদের কাঙ্ক্ষিত সংগঠনের নাম ও আত্মপ্রকাশের তারিখ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। 2 দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, এই সংগঠন কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না এবং এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক আহ্বায়ক কমিটির যে মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলেছেন যে এতে কোনো দ্বন্দ্ব নেই, সবার সম্মতিতেই করা হয়েছে। এদিকে যদি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যে 28 জন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। এটি সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে পদত্যাগ ও আলটিমেটামের বিষয় জানান জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের একাংশ। এরপর যে তথ্যটি তা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে কিন্তু তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। এদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। সোমবার রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন এবং এই সংশ্লিষ্ট আরো বিভিন্ন কথা তিনি বলেছেন। এরপর সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে ঢাকার উত্তরায় বাধার মুখে একটি উৎসবের আয়োজন পণ্ড হওয়ার একদিনের মধ্যে একই কারণে স্থগিত হয়েছে। ঢাকা মহানগর নাট্য উৎসব অনুষ্ঠানটি 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু একদল লোকের বাধার মুখে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় আয়োজকরা। এবং এর একদিন আগে প্রতি বছরের মতো উত্তরায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল, কিন্তু সব রকম প্রস্তুতির পরও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এক্ষেত্রে একদল লোকের দাবির মুখে আয়োজকরা এই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশের 14ই ফেব্রুয়ারি একযোগে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস পালনের সময় এই দুই উৎসবকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানে একাধিক ঘটনা ঘটেছে। এসব অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে বাধা আসলে এসব ঘটনা মোকাবেলায় স্থানীয় সরকার উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়নি, এমনটা বলছেন বিশ্লেষকরা। এবং বিশ্লেষকরা বলছেন যে এসব ঘটনা দমাতে স্থানীয় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কারণ গত 5ই অগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ তৌহিদি জনতা নামে একদল লোক এগুলা ঘটাচ্ছে। এই ছিল কিছু তথ্য। আমি আমাদের দুজন আলোচকের সাথে এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলে যাব। আমি একটু শরীফুল হাসান আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে এই যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনলাইন অফলাইন সব জায়গায় একটি কৌতূহল এবং প্রশ্ন জাগছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি একটি ফাটল ধরতে শুরু করেছে অথবা ধরেছে, নাকি তাদের যে ঐক্যটা ছিল জুলাই অভ্যুত্থানের সময় সেই সেখানে কি আসলে সেটিকে ভেঙে যাচ্ছে কিনা? না, ধন্যবাদ। আসলে রাজনীতি জিনিসটা তো সহজ নয়। রাজনীতি ধরেন, এই দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে রাজনীতি করছে। অনেক তাদের উপর ঝড় ঝাপটা গেছে। সাধারণ একজন গৃহবধূ থেকে আমরা দেখেছি যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, শেখ হাসিনাও তার বাবার মৃত্যু থেকে, বা এই যে দেশের রাজনৈতিক যে মানে 50, 100, 200 বছরের যে টানাপোড়েন, রাজনীতিতে কিন্তু একটা দীর্ঘ পথযাত্রা। তবে আমি রাজনীতিটাকে সবসময় ইতিবাচক দেখি। আমি মনে করি যে একটা দেশ পরিবর্তন করতে হলে কিন্তু রাজনীতি করতে হবে। আমি অনেক সময় আমাদের তরুণরা ভাবেন তারা বোধহয় বিসিএস ক্যাডার হলে, তারা বোধহয় বিদেশ চলে গেলেই বোধহয় রাজনীতি খুব খারাপ জিনিস। শুনবেন, দীর্ঘদিন ধরে শুনেছি আমরা, তরুণরা বলেছে আই হেট পলিটিক্স, মানে রাজনীতি খারাপ জিনিস, রাজনীতি থেকে দূরে থাকো, নিজের চাকরি বাকরি বিসিএস বিদেশ নিয়ে ভাবো। রাজনীতি খারাপ লোকজন করে, কোনো ছেলে মেয়ে তার বাবা মাকে বললে রাজনীতি ধরনের খুব খারাপ জিনিস। আমরা যেমন 60-এর দশকে দেখতাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো ছেলেটা রাজনীতি করতো, কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময় এই জায়গাটা পরিবর্তন এসেছে। তথাকথিত আমাদের ছাত্র সংগঠনগুলো বলেন, যারা করতেন তাদেরকে নিয়ে যে পরিবার খুব গর্ব করতেন তা না। কিন্তু একটা দেশ পরিবর্তন করতে হলে রাজনীতিটাই মুখ্য, রাজনীতির ইতিবাচক কাজে সেটাকে আমি ইতিবাচক দেখি। কিন্তু জুলাইয়ের আন্দোলন ঘটে, ছাত্র সংগঠন ঘটে যেভাবে হচ্ছে, সবসময় একটি বিষয় আমরা আলোচনায় শুনি যে, বা অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে আপনি সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো কিছু করছেন কিনা। কিংস পার্টি যে কথাগুলো হয় সেগুলো কিন্তু আমি সময় হয়তো বলে দেবে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি মনে করি যে পৃথিবীর যে কোনো জায়গায় ক্ষমতার অদল বদলের পদ্ধতি হওয়া উচিত নির্বাচন। যে কথাটা আপনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বা অন্যদের কথা শুনবেন, আমি মনে করি যে রাজনৈতিক দল যে যাই করুক না কেন, আমাদের এমন একটা কাঠামো করতে হবে যেখানে পুলিশ প্রশাসন প্রতি 5 বছর পর পর নির্বাচনের এমন একটা আয়োজন হবে যেখানে সাধারণ মানুষ সে ঠিক করতে পারবে, যার যে ইচ্ছা ছাত্র সংগঠন করুক, রাজনৈতিক দলগুলো করুক, এগুলো ইতিবাচক, কিন্তু এমন একটা কাঠামো হওয়া উচিত নির্বাচনের গ্রাউন্ডটা যেন সবার জন্য সমান হয়, সাধারণ মানুষ যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এবং সাধারণ মানুষ তার কিন্তু ঠিক করার স্বাধীনতা আছে সে কাকে নির্বাচিত করবে। সে একজন ডক্টরেটকে করবে নাকি পঞ্চম শ্রেণী পাশ কাউকে করবে, সে কি বিদেশ থেকে থাকা কাউকে করবে নাকি তার সঙ্গে দীর্ঘদিন এলাকায় করার করবে। এই যে জনগণের স্বাধীনতা, আপনি আমেরিকা বলেন বা যে ডেমোক্রেটিক কান্ট্রি গুলোতে বলেন, আপনি দেখেন এত সংকটের মধ্যেও কিন্তু দেখবেন 4 বছর পর পর বা 5 বছর পর পর যে পৃথিবীতে নির্বাচনের ব্যবস্থা, সেটা কিন্তু খুব বাংলাদেশে আমি বলবো না যে খুব ভালো আছে, বরং আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে অতীতে কি হয়েছে, নির্বাচনগুলো কেমন হয়েছে। তো সেই জায়গাটা থেকে রাজনীতি আমি ইতিবাচক ভাবেই দেখি, এবং আমি মনে করি যে আসলে নির্বাচন, কারণ এখন কিন্তু দেশে কোনো নির্বাচিত সরকার নেই। একটা দেশ কিন্তু কোন পথে চলছে, তার গণতন্ত্র সুশাসন বা আপনি বিনিয়োগ বলেন, বিদেশি বিনিয়োগ বলেন, স্থিতিশীলতা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বলেন, এই সমস্ত কিছু কিন্তু আসলে নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে একটা দেশ কি হতে পারে তার প্রমাণ আপনি আহ এই আমাদের সাউথ এশিয়ায় অনেক দেশে পাবেন। প্লাস হচ্ছে আপনি পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতাটা কেন জরুরি। আমি আশা করি যে যে রাজনীতি করুক না কেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেন আসে, সারা পৃথিবী যেন বাংলাদেশকে নিয়ে নেতিবাচক কোনো কিছু না বলে, যেন ভাবে যে না, বাংলাদেশে প্রতি 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেই ধারা যেন যায়। আর রাজনীতি করতে গেলে দল ভাঙন, বের হয়ে যাওয়া, নতুন দল করা, ছাত্র সংগঠন করা, এগুলো আমি খুব ইতিবাচক ভাবে দেখি। কিন্তু আমি এই কথা বলে শেষ করি, দুটো বেসিক জিনিস একটা রাষ্ট্রের জন্য খুব জরুরি। প্রথম হচ্ছে মত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দল নিয়ে তার কথা নিয়ে কথা বলতে পারবে, এইটা মত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা তো জরুরি। এবং দ্বিতীয়ত হচ্ছে
বেঁচে থাকার জীবনের স্বাধীনতা। আপনি প্রয়োজন হলো আপনি কখনো ক্রসফায়ার করবেন, গুম করবেন, রাষ্ট্রীয় নানান বাহিনী বানাবেন, কখনো মব ভায়োলেন্স করবেন। এগুলো কিন্তু খুব জঘন্য জিনিস। আমি মনে করি মত বিমতের স্বাধীনতা এবং মানুষের বেঁচে থাকার স্বাধীনতা, গণতন্ত্র, সুশাসন থাকলে সেই দেশটা ঠিক পথে আগায়। জি, শরীফুল হাসান, আপনি যে বিষয়গুলো নিয়ে সবশেষ কথা বলছিলেন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমি একটু নাশিদ আলম আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি আসলে ফাটল ধরছে কিনা, অথবা তাদের মধ্যে যে ঐক্য, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন নাশিদ আলম? ধন্যবাদ। উম, আপনি যে কথাটা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওদের ভিতরে ফাটল ধরা দেখা গেছে কিনা, এখন একটা বিপ্লবের পরে, এরকম একটা বিপ্লবের পরে আমাদের মুক্তিযুদ্ধের পরে একদল ছিল যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন এই বিপ্লবের পরেও আমরা ধরেন আমরা যারা জাতীয়তাবাদী দলের তৃণমূল কর্মী ছিলাম, আমরা শুরু থেকে এই আন্দোলনের সাথে একদম মাঠ পর্যায়ে কাজ করেছি। আমরা যত সংখ্যক মানুষ কাজ করেছি, আমার বিশ্বাস যে আমি যাদেরকে চিনি ব্যক্তিগতভাবে, আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, 80%কে আমি কোনো সময় দেখি না যে কোনো সময় পোস্ট দেয় না এটা নিয়ে যে এটার ক্রেডিট দরকার, আমি ওই আন্দোলনে ছিলাম, বা দেখা যাচ্ছে যে আন্দোলন সংক্রান্ত কোনো ছবি তারা দেয় না। উম, আমরা যারা জাতীয়তাবাদী দল এই আন্দোলনের সাথে ছিলাম, আমরা কিন্তু দেশের মানুষের মতো আমাদের এই 17 বছরের প্রত্যাশাই ছিল যে আগে বাংলাদেশের এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন দরকার। এখন ধরেন এই পতনটা যেহেতু হয়েছে, সেহেতু আহ, আহ, আমরা স্বভাবতই এই আন্দোলনের সম্মুখ সারিতে কিছু মানুষকে আমরা সামনে রেখেছিলাম। সেটা আপনি আন্দোলনের কৌশল মনে করতে পারেন। তারা সামনে ছিল, তারা এখন নিজেদেরকে নানান ভাবে এই আন্দোলনের একক অংশীদার দাবি করার চেষ্টা করে। যেহেতু এখন সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা বড় প্ল্যাটফর্ম ধারণা করা হচ্ছে, সেই ধারণা করার প্রেক্ষিতে কিছু সুযোগ সন্ধানী এখানে ঢুকবেই। সেই সুযোগ সন্ধানীরা আমি মনে করি পতিত সরকারেরই একটা মাস্টার প্ল্যানের অংশ হতে পারে। তাদের কাছে যেহেতু যথেষ্ট পরিমাণ অবৈধ অর্থ আছে, তারা এখানে বিনিয়োগ করতেছে। সেই বিনিয়োগে শুধুমাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেই তারা ঢুকবে তা না, তারা ইতিমধ্যেই ধরেন আরো বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করছে, এবং কি আমাদের দলের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে বা করবে। করে তাদের মূল কাজই তো হইলো যে আমাদের ঐক্যে ফাটল ধরানো। আমাদের ঐক্য বলতে আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি এই আন্দোলনে যারা অংশীদার ছিল, যে সকল বড় দল এবং জনগণ, রাজনৈতিক দলগুলা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা যদি একটা রাজনৈতিক দলই ধরি, রাজনৈতিক দল তো অলরেডি ঘোষণা করবে, বোঝাই যাচ্ছে। এইখানে এখন ভাবতেছে, এক পক্ষ ভাবতেছে বা কিছু সুবিধাবাদী গোষ্ঠী ভাবতেছে যে এটা একটা বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হতে পারে। তো এখানে ঢুকে তারা তো নিজেদের স্বার্থে কিছু ফাটল ধরানোর চেষ্টাই করবে, কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে বা বা সার্বক্ষণিক কাছে থাকার বিনিময়ে হোক বা কোনো কিছুর বিনিময়ে হোক, তারা নিজেদের ফায়দা হাসিলের জন্য ফাটল ধরানোর চেষ্টা করতেই পারে। এটা পার্ট অফ দ্য পলিটিক্স, যেহেতু তারা পলিটিক্সে আসছে, এগুলো তাদেরকে ফেস করতে হবে এবং এগুলো হবে, হচ্ছে। এগুলা নিয়ে যদি তারা উত্তীর্ণ হতে পারে, তাহলে তারা হয়তো বা এই সময় জাতীয় দলের শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে। আর যদি তারা নিজেদেরকে এই জায়গা থেকে শুধরায়ে যদি নিজেদেরকে সংশোধন করে নিজেদের ভিতরে ঐক্য ধরে রাখতে না পারে, তাহলে তারা আসলে ভালো কিছু করতে পারবে না। কারণ এরকম অনেক দল দেখেছি আমরা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করছে, কিন্তু শক্ত কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেছে না। আমার মনে হয় তাদের একটা সুযোগ আছে, তারা নিজেদের ভিতরে যদি মিনিমাম ইউনিটি ধরে রাখতে না পারে, তারা যদি নিজেদের অবস্থানকে শেখ হাসিনার ফাঁদে যদি পা দেয়, বা আরো গোপন অঙ্গ সংগঠন আছে যাদেরকে আমরা জি, বলতেছি, তাদের ফাঁদে যদি পা দেয়, নাশিদ আলম, তারাও আমি আসবো আপনার কাছে আবার। জি, আমি অবশ্যই আপনার কাছে আবার আসবো। আমি একটু শরীফুল হাসানের কাছে যাই। শরীফুল হাসান, যেই বিষয়টি আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতা নামে একদল লোকের বাধার মুখে পড়ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে কেমন উদ্যোগ দেখছেন শরীফুল হাসান? না, ধন্যবাদ। আমি মনে করি যে আসলে সুশাসন, জবাবদিহিতা, এগুলো বাংলাদেশে কখনোই আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, গত 54 বছরে প্রতিষ্ঠা করতে পারিনি। যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম,
তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার 6 মাসের দায়িত্বে গত 6 মাসে কি করেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা পরিবর্তন করতে পেরেছেন, কতটা ভালো করতে পেরেছেন, তিনি সেটা বুঝতেন। যে কারণে আমি বললাম যে দেখেন, একটা রাষ্ট্রে যখন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, মন্ত্রী, প্রধানমন্ত্রী পদে যখন শপথ নেন, তার শপথের বাক্যটা থাকে যে আমি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করব না, মানে সবার প্রতি আমি একই ধরনের আচরণ করব। আপনি যদি দেখেন সেই জায়গায় কিন্তু আমরা গত 6 মাসের সবার প্রতি আমরা একই ধরনের আচরণ দেখিনি। এমনকি সব রাজনৈতিক দলের প্রতি আমরা একই ধরনের আচরণ দেখিনি। আপনি যদি দেখেন, এর মধ্যে কিন্তু বিএনপির যুব দলের একজন নেতা তৌহিদ শেখ, তাকে কিন্তু হেফাজতে মারা গিয়েছেন, এরকম একাধিক ঘটনা ঘটেছে। তো আইন শৃঙ্খলা রক্ষা করে যদি বলেন আপনি, আমরা দেখি যে গত সংকট, সবচেয়ে বড় সংকট হচ্ছে একটা মব ভায়োলেন্স, উনি যেটাকে বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেই করুক তিনি দেখবেন। কিন্তু আমি বলবো যে কথার এবং কাজের যে মিল, আপনি যে কাউকে রাস্তায় নেমে জিজ্ঞেস করেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত, আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা 100-তে কত পাবেন। আমার ধারণা আমি তাকে 100-তে হয়তো মানে 1-2 আমি দিতে পারবো কিনা আমি জানি না। মানে ওনার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কত পাবেন, 5 নম্বরটা পাবেন কিনা আমি জানি না। তো সেই জায়গায় আপনি দেখেন, এমন বিষয় নিয়ে কথা হচ্ছে, আপনি মানে যেগুলো মীমাংসিত বিষয়, আমরা জানি যে আহ এই দেশের মানুষ, একটা সময় তো ট্যাবু ছিল, সেই ট্যাবু গুলা ভেঙে মেয়েদের আহ পিরিয়ডের মতো জায়গাগুলোতে কোন ধরনের ন্যাপকিন দরকার বা এমন কোনো বিষয় যেগুলো আমরা বুঝি। আবার ধরেন, বাংলাদেশ তো একটা, ধরেন এখানে মানে বাংলাদেশ একদম অতি ডানপন্থী দেশ না যে আপনি এখানে এখানে একই সাথে সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি আছে, একই সাথে এখানে ধর্ম আছে, সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশটা। কিন্তু আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু মিলে এইটাকে মানে মুক্তবুদ্ধি যে চর্চা, সবাই মিলে যে সম্মিলিত, মানে সেইটা তো আসলে ইতিবাচক পরিস্থিতি দিচ্ছে না। সেই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা আসলেই তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করে পরিস্থিতি দেখতে চান, তাহলে তাকে মানে ব্লাইন্ড হতে হবে, অন্ধ হতে হবে। যেখানেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘটনা ঘটবে, যেখানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, তার সেই জায়গায় ব্যবস্থা নিতে। কিন্তু আমরা দেখছি আপনি আপনি কারো বাড়িতে ঢুকে আগুন দিচ্ছেন, কারো বাড়িতে হামলা করতে যাচ্ছেন, যখন তখন যে কোনো কিছু বন্ধ করতে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন কিভাবে বুঝবেন, আপনি ধরেন আদালতে প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার আছে, এখন আদালতে দিনের পর দিন আপনি যারা আইনজীবীদের বা বিচার প্রার্থীদের উপর হামলা করছে, তো এই ঘটনা আপনি বন্ধ করবেন কি করে? বন্ধ করবেন আপনি যে এরকম হামলা করবে তাদের আপনি কয়েকজনকে গ্রেপ্তার করবেন, যারা ভায়োলেন্স চালায় কয়েকজন গ্রেপ্তার করবেন, তাতেই বার্তাটা যায় যে রাষ্ট্র চায় না। তো আমরা এখন পর্যন্ত গত 6 মাসে, নাসিদ ভাই ভালো বলতে পারবে, আমি এখন পর্যন্ত এমন একটা ঘটনা দেখিনি যেই ঘটনায় মনে হয়েছে যে না, আমাদের আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলাকারী বাহিনী তারা ঠিক মতো কাজ করছে। এটা আমরা সে আগের চিত্র দেখতে পাচ্ছি। গত 15 বছর আমরা দেখতাম যা কিছুই ঘটুক, আপনার বিএনপি কে ধরতে হবে, মারতে হবে, পিটাতে হবে। সেই ছবিটি আমরা এখন দেখতে পাচ্ছি যে কোনো একটা গোষ্ঠীকে যেন দেখতে হবে, বাকি সবার বিষয় যেন আমরা, তারা যাই করুক তাকে যেন প্রোটেকশন দিয়ে। আর ছাত্রলীগ যেমন জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের সামনে অন্যদেরকে পেটাতো, ছাত্রদল বিভিন্ন সংগঠন নিয়ে আমরা হামলা করতো, আমরা সেই একই ছবি দেখতে পাচ্ছি, যেটা আমি মনে করি ভীষণ দুঃখজনক। দেখুন, এই বাংলাদেশটা আমাদের এমন করতে হবে এখানে প্রতিটা মানুষ নিরাপদ থাকে, সবাই মিলে ভালো থাকে। সেই জায়গা থেকে কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে আছি। কাজে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আসলে মিন করে থাকেন যে যারাই ভায়োলেন্স করুন ব্যবস্থা নিবেন, আমি এখন পর্যন্ত দেখি না, কিন্তু আশা করি তিনি যদি বলেন, তার কথাটা যদি সত্য হয়, তাহলে বুঝবো যে আসলে তিনি কথা রেখেছেন। কিন্তু জি, এখন পর্যন্ত তার গত শরীফুল 6 হাসান। মাসে বলছে জি, না সেটা। এই জায়গায় আমি আরেকটু যোগ করি, যেটি হচ্ছে যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক্ষেত্রে আসলে কতটা ভূমিকা রাখছেন অথবা রাখতে পারছেন, এটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আপনি মানে যেই জুলাই আগস্টের সময়টাতে মানুষের যে বিপুল প্রত্যাশা ছিল, আহ আমি মানে আপনার 5 তারিখে আমাকে একজন, 7 তারিখের পর যখন এই সরকার ডক্টর ইউনূস শপথ নিল, আমাকে একজন সিএনজিওলাকে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম নতুন সরকার হলে আপনি কতদিন তাদের ক্ষমতায় থাকতে চান। তিনি বলেছেন যে অনেক তো পলিটিক্যাল পার্টি দেখলাম, এরা যতদিন ইচ্ছে থাকুক। তো আপনি এখন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালার কথাবার্তা শোনেন, তারা তারা এখন কি পরিমাণ বিরক্ত আপনি বুঝতে পারবেন। কাজেই আমি যে জায়গাটাতে বলবো যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল 6 মাস, এই প্রত্যাশা মুহূর্তের মধ্যে উবে গিয়েছে। সে কারণে
মানে আমি মনে করি এখন আসলে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা উচিত, যারা জনগণের জবাবদিহিতার মধ্যে আসবে, সেটা খুব জরুরি। আর বাকি তো কোনো উপদেষ্টাদের আপনি মার্ক করবেন কখন, আপনি মূল্যায়ন করবেন তখনই যখন জবাবদিহিতে আসবেন। তারা তো মূল্যায়নের মধ্যে নেই, তারা তো মনে করছে তারা সব জানে। মূল্যায়নের সুযোগ তো জনগণের এখানে নেই। কাজে তাকে নাম্বার 100 দিলেন না 0 দিলেন, মানে কিছু যায় আসে না। তারা এটা কেয়ার করেন না, তারা মনেই করেছেন যে আমি যা ইচ্ছে তাই করি। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে। নাশিদ আলম, আপনিও সাথে থাকবেন। আমরা বিরতির পর আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের অতিথির সাথে নাশিদ আলম, আপনার কাছে আসি। একই বিষয় নিয়ে আমি একটু ছোট করে তুলে ধরি। সেটি হচ্ছে এই যে তৌহিদি জনতা অথবা মব সৃষ্টিকারী, এরা আসলে কারা, এদের কিভাবে থামানো যাবে, সরকারের পক্ষ থেকে কেমন উদ্যোগ দেখছেন? যেমনটা শরীফুল হাসান বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা সংস্কৃতি উপদেষ্টা অথবা সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন নাশিদ আলম? ভাই তো শরীফুল হাসান ভাই বলছেন, আসলে আপনাকে এই পরিস্থিতিতে উপায় একটাই। আমরা সবসময় বলে আসছি যে আসলে আহ, যে কোনো ঘটনা এখন যে ঘটবে বা ঘটাচ্ছে, এটার পেছনে অবশ্যই আমরা মনে করি যে এখানে বিশেষ গোষ্ঠীর ইন্ধন আছে। কিন্তু আপনাকে যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে এখানে আরো অনেক ঘটনা তৈরি হবে। এই ঘটনা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে তো আসলে একটা কংক্রিট জায়গায় যেতে হবে, যে জবাবদিহিতার জায়গায় যেতে হবে। যে আপনি যদি মনে করেন যে কোনো একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়, আপনি ডক্টর ইউনূসই বলতে পারে যে আমি তো বসতে চাই না, আমাকে জোর করে বসাইছে। উনি কি বলতে পারে না? বলতেই পারে। আমরা তো আমরা তো আন্দোলন করে মানে এক প্রকার জোর করেই বসাইছি তার, এরকম সে অনেক সময় এই কথা একবার সে বলছে যে আমাকে আমার মতো কাজ করে দিতে হবে, আমি তো বসছি, আমাকে কেন আমাকে বসাইছেন, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। তো ওই যে ভাই যেটা বললো যে আমরা তো সুযোগ দিয়েছি, এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ ভাবছিল যে আসলে এই বিপ্লবী সরকার বা বা এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করতে পারবে। আসলে আমরা তো দীর্ঘদিন রাজনীতি করে আমরা জানি যে আওয়ামী লীগের মতো একটা দল যারা কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে দেশের বাইরে খুব নির্বিঘ্নে আছে, তারা যে ঘোড়ার ঘাস কাটতে দেশের বাইরে বসে এরকম ভাবার কোনো আসলে সুযোগ নেই। তারা প্রতিনিয়ত এরকম অনেক কিছুই করার চেষ্টা করবে। আপনি যে মব তৌহিদি জনতা যাই বলেন, আপনি খোঁজেন ওইখানে দেখবেন যে আছে কারা। এটা খুবই মানে কোনো বিষয় না। প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ ছিল, সংশ্লিষ্টতা কারা আসছে, বিভিন্ন আন্দোলনে কাদেরকে পাওয়া গেছে দেখতে পাই। কয়জনকে আপনি অ্যারেস্ট করতে দেখছেন? এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে আমরা সেটাই নাশিদ আমরা আলম। এই কাজগুলো তো আমরা করে দিচ্ছি, মার্ক জি, করে দিচ্ছি সেক্ষেত্রে যে এই যে তাহলে ছাত্রলীগের সরকার অংশ কতটুকু ব্যবস্থা নিচ্ছে অথবা কেন নিচ্ছে না অথবা নিতে পারছে না, এই এই জায়গাটাতে আসলে প্রশ্ন, যদি সেটাই হয়ে থাকে আপনি যেটা আমার বলছেন। কাছে কেন জানি মনে হয় এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা অনেকটা দায়সারের মতো দায়িত্ব পালন করতেছে। এরা দেখা যাচ্ছে যে ওই পেজ ব্রিফিং করতেছে বা কোনো বিশেষ ঘটনা হলে তারা বিবৃতি দিচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর মধ্যেই আছে তারা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ম্যাক্সিমাম উপদেষ্টারা তারাও চাচ্ছে যত তাড়াতাড়ি বাবা বের হয়ে যেতে পারে। বিষয়টা এরকম হয়ে গেছে আসলে। এই জটিল পরিস্থিতিতে একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। কারণ আপনি যেখানেই যাবেন 17 বছর ধরে তারা এই দানবীয় সরকার প্রত্যেকটা জায়গায় তাদের নিজস্ব পৈশাচিক প্রতিনিধি তৈরি করছে। আপনি যেখানে যান, আপনি পুলিশে যাবেন, আপনি সরকারি যে কোনো দপ্তরে যাবেন, আপনি যেই শাখায় যাই, মসজিদে পর্যন্ত তারা তাদের সুযোগ্য পৈশাচিক প্রতিনিধি তৈরি করছে, যারা বহাল তবিয়তেই আছে। হয়তো বা আপনি 1 নম্বর থেকে নিয়ে 2 নম্বর আছেন, 2 নম্বর থেকে নিয়ে 3 নম্বর আছেন, এদের বাইরে কিছু না, তারাই আছে। কয়জনকে গ্রেপ্তার করতে পারছে যারা দায়িত্বশীল জায়গায় থেকে এই সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে নাই? এইটা করার জন্য আপনাকে সময় দিতে হবে, এবং এই কাজটা অবশ্যই ভাই যেটা বলেছে যে এইটা জনগণ দ্বারা অবশ্যই নির্বাচিত সরকারকেই করতে হবে, এবং এটা যত দ্রুত, আমার মনে হয় যত দ্রুত এই সরকারের মানে নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সংস্কার দরকার, আমরা বারবার বলেছি নির্বাচনের জন্য আপনার নির্বাচন রোডম্যাপ তৈরি করে, নির্বাচন সংস্কারের জন্য যা করা দরকার সেইগুলো করেন। আপনারা আজাইর এইসব উপদেষ্টা বানায় বসায় রাখছেন যাদের কোনো ফাংশন নাই, যারা কিছু করতেছেও না, অযথা বেতন নিচ্ছে, সেই প্রোটোকল নিতেছে, সেই গাড়ি নিচ্ছে, সুযোগ সুবিধা নিতে। এবং আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি খোঁজ দিবেন অনেক উপদেষ্টা যারা বিভিন্ন জায়গায় যাদের বিশেষ তাদের আত্মীয় স্বজনকে, পরিচিত জনকে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই একই দৃশ্য, একই প্রেক্ষাপট। আমি সবাইকে বলবো না, কেউ কেউ আছেন খুবই ভালো, আবার কেউ কেউ আছেন সেই আগের মতনই। তো আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে একটাই উপায়, নির্বাচিত সরকারের হাতে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আনলেস আপনি এই অবস্থা থেকে দেশ আরো খারাপের দিকে যায়, ভালো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকারে বলছেন যে ডিসেম্বরের দিকে ইলেকশন দিবেন। আমি বললাম তার ইচ্ছা এতটুকু নাই মনে হয়।
আমার মনে হয় আরো পেছাতে চায়, আরো ডিলে করতে চায়, নানান পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেইগুলার উছিলায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা তার জন্য ভুল হবে, কারণ শেখ হাসিনা আপনার পাশেই বসে আছে, তার কাছে সোর্স আছে, তার কাছে অর্থ আছে। তারা সবসময় চাচ্ছে যে কোনো ভাবে সরকারকে বিতর্কিত করা, দেশকে বিতর্কিত করা। এই তৌহিদি জনতা বা বাংলাদেশকে তারা বহির্বিশ্বে, এর আগেই জঙ্গি নাটক তারা সাজাইছে, অনেক জঙ্গি নাটক সাজাইছে, জঙ্গি নাটকের মাধ্যমে দেশকে একটা জায়গায় তুলে নিতে চাইছে, বুঝাইছে যে এইখানে শেখ হাসিনার হাতে নিরাপদ, না হলে এখানে জঙ্গিদের উত্থান হবে। এই তৌহিদি জনতা আপনি যাদেরকে দেখতেছেন, এদের ভেতরে অবশ্য আমি বলবো না যে এর ভিতরে কিছু মানে অতি উৎসাহী জনগণ নাই, অতি উৎসাহী লোকজন থাকে না, থাকে, এরকম সবসময় হয়। কিন্তু মূল ইন্ধনটা তো আপনি খুঁজে খুঁজে পতিত সরকারকেই পাবেন, সেই পতিত শেখ হাসিনাই পাবেন। তারা বিভিন্ন জায়গায় ফান্ড করতেছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে উস্কাই দেওয়ার জন্য তাদের সব সময় লোক আছে। আপনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়েগুলা যেগুলো ফাঁস হচ্ছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন। জি জি, নাশিদ আলম, আপনাকে ধন্যবাদ। শরীফুল হাসান, আমি একটু আসি আপনার কাছে যে বিষয়টি নিয়ে। আমরা যেটি দেখলাম যে বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে, এমনটা বলছে দুদকের অভিযানে এমনটা জানা গেছে। এটি সোমবার বাংলা একাডেমিতে নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। 2022 সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছেন। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন তারা বলে জানিয়েছে দুদক। এই ব্যাপারে কি বলবেন শরীফুল হাসান? না, ধন্যবাদ। আমার সাংবাদিকতা, আমার রিপোর্টিং এর একটা বড় জায়গায় ছিল এই সমস্ত নিয়োগগুলো নিয়ে। মানে নিয়োগে কত রকমের দুর্নীতি হতে পারে। বাংলা একাডেমিতে একটা জায়গা মাত্র, আপনি আপনি বেসিক ব্যাংকের কথা বললে, আমি পুরো ব্যাংকেরটা লুটপাট করা হয়েছে রাষ্ট্রীয় নিয়োগ দিয়ে। সেই নিউজ যখন আমরা করলাম, যার বিরুদ্ধে অভিযোগ তাকে বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয়নি। একেবারে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন এই নিয়োগে যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট। এবং এইটা যে শুধু গত 15 বছর ধরে হয়েছে তা না। বাংলাদেশে আমরা গত 54 বছরেও আমাদের আইন বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, কোথাও আমরা এমন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো করতে পারিনি যে কাঠামোতে সুশাসন প্রতিষ্ঠা হবে। বরং নিয়োগ মানে ছিল দুর্নীতি, অনিয়ম, লুটপাট। গত 15 বছরে সেটা সমস্ত কিছু ছাড়িয়ে গেছে, এত পরিমাণ দুর্নীতি অনিয়ম হয়েছে। এবং দুদকের কথা বলেন, আমি বলি দুদক একটা অথর্ব বাকদন্তহীন একটা মানে প্রতিষ্ঠান, তার কোনো কাজই নাই। সে কি করেছে আপনি দেখেন। গত 15 বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সে আওয়ামী লীগ আমলে কোন দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, সচিব কার বিরুদ্ধে সে ব্যবস্থা নিয়েছে? বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়ে, লাখ কোটি টাকা লুটপাট হয়ে কানাডায় বেগমপাড়া বলেন, আমেরিকায় বলেন, মালয়েশিয়া বলেন, এই সমস্ত জায়গায় চলে গেছে। দুদক তখন কোথায় ছিল? দুদক এই দেশে বসে থাকে, সে সরকারের ক্ষমতাশালী যারা লোক তাদের দুর্নীতি সে না দেখার জন্য সে বসে থাকে। তো এখন আপনি ক্ষমতা নেই, এখন সে দুদক একটু দেখাচ্ছে যে সক্রিয় হচ্ছেন। তার জায়গাটা কি দুদক? মানে প্রথম তো আগে দুদককে আমি মনে করি যে আগে দায়বদ্ধ করা দরকার, যে গত 15 বছর তুমি কেন পারো না। কাজী দুদকের প্রত্যেকে তো আমি মনে করি যে আগে তাদের জব। আমি বছরখানেক আগে এইরকম একটা প্রোগ্রামে আমি বলেছিলাম, দুদকের তখন রাষ্ট্রীয় যিনি আইনজীবী তিনি ছিলেন, তাকে আমি বলেছিলাম এই যে হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, আমরা দেখি যে সিঙ্গাপুরে এক বাংলাদেশের শীর্ষ সম্পদে আছেন, এরকম বিভিন্ন জায়গায় দেখি, আপনারা কি কারো কারো তাকে চিঠি পর্যন্ত দিয়েছেন, কোনো ব্যবস্থা নিয়েছেন? 1 বছরখানেক আগে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় বলেছিলাম। এবং মানে দুর্নীতির বিরুদ্ধে লিখতে লিখতে যখন এত লিখতাম, আমরা আমরা গালি শুনতাম যে আমরা উন্নয়নের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। দেশ তো তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড হয়ে গেছে। আর দেশ সিঙ্গাপুর হয়ে যায় নাই, দেশের সম্পদ সিঙ্গাপুর, আমেরিকা, কানাডায় চলে গেছে। তো আমি মনে করি যে আমাদের দুদকটা যদি দেখেন, আমাদের দুদককে আমি মনে করি যে এই যে দুদকের যে আইন কানুন যা আছে, দুদকের আইন কানুন তো আছে, কোনো সরকারি কর্মকর্তার বছরের বছরের সম্পদ হিসাব নেওয়া, তারা কোথাও বিনিয়োগ করছে কিনা। সাবেক আইজিপি একদিনের মধ্যে তার অসংখ্য ফ্ল্যাট হয়ে যাচ্ছে রেজিস্ট্রি, তার অসংখ্য সম্পদ হয়ে যাচ্ছে। দুদক তখন কোথায় ছিল? মন্ত্রীর, এমপিরা যখন পাচার করছিল তখন দুদক কোথায় ছিল? কাজেই আপনি প্রত্যেকটা জায়গায় দুদক ব্যর্থ। এখন দুদক যেগুলো করছে এগুলো আমি ওই অতীতেরই ব্যর্থতার মানে আরেকটা প্রতিচ্ছবি। তারা এখন দেখাচ্ছে যে এখন আওয়ামী লীগ নাই, এখন তাদের বিরুদ্ধে। তাদের তো উচিত, আমি মনে করি দুদকের সবচেয়ে বড় দায়িত্ব হবে যখন যারা ক্ষমতায় থাকে তাদের দুর্নীতি আপনি দেখতে পারেন কিনা, তাদের রাঘব বোয়ালদের আপনি দেখেন। আপনি চলে যাবেন, তারপরে দুর্নীতি ধরবেন, ওটা ধরার জন্য সবাই পারে। আপনি অনগোয়িং যারা আছে দুদক, এখন বলুন এই যে এখন আমরা কয়েকদিন আগে সংবাদপত্র সমকালে দেখলাম অনেক উপদেষ্টা একাধিক গাড়ি ব্যবহার করছে। আমরা অনেক দুর্নীতি, অনিয়মের রাষ্ট্রের দুর্নীতি কি সব বন্ধ হয়ে গেছে? সেই দুর্নীতিকে দুদক দেখতে পাচ্ছে। অতীতের দুর্নীতি। আমাদের বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে
সমস্ত কিছু যে অতীতমুখিতা, যখন যে ক্ষমতায় থাকে সমস্ত কিছু অতীত অতীত করতে 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 এই অতীত থেকে না আগামী দিনটা কি হবে, ভবিষ্যতের বাংলাদেশ কি হবে, কালকের দুর্নীতিটা আপনি বন্ধ করবেন কি করে, কালকে নিয়োগ অনিয়ম সে করবেন, সেই জায়গায় দেখবেন আমাদের প্রতিষ্ঠান সব ব্যর্থ। সমস্ত কিছু আমাদের আলোচনা হচ্ছে অতীত নিয়ে অতীত নিয়ে অতীত নিয়ে। যে জাতি খালি অতীতে পড়ে থাকে, যার আগামী দিন ভবিষ্যতে কোনো পরিকল্পনা থাকে না, সে জাতির 54 বছর পর পরিণতি কি হয় আপনি দেখেন। বাংলাদেশের অনেক পরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, বহু দেশ বদলে গেছে, আর আমরা মানে একটা সম্ভাবনার দেশ এই দুর্নীতি লুটপাট করে করে আমরা শেষ হয়ে যাচ্ছি এবং আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। জি, শরীফুল হাসান আপনাকে ধন্যবাদ। নাশিদ আলম, একই বিষয়ে যদি আপনি একটু বলতেন। দুর্নীতি আসলে দুর্নীতি বা ভাই যেটা বলছে যে দুর্নীতি 54 বছরে বাংলাদেশের দুর্নীতি শুরু থেকে দুর্নীতি ছিল, দুর্নীতি আছে, হ্যাঁ সেটা একটা সিস্টেমের ভিতরে কি সিস্টেম লস থাকবেই। ধরেন অতীতে দুর্নীতি হয় না, আমি বলবো না যে বিএনপির আমলে দুর্নীতি হয় না, আমি এরকম এরকম বলার সুযোগ নেই। তবে দুর্নীতিটা কারা, অতীতে দুর্নীতির সাথে কারা জড়িত ছিল সেটা যদি আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন, বর্তমানে দুর্নীতির সাথে কারা ছিল সেটা যদি দেখার চেষ্টা, জবাবদিহিতামূলক গণতন্ত্রের কথা আমরা এই কারণেই বলি যে ভুল বিএনপি হিসাবে অতীতে বিএনপি ভুল করেছিল। আমরা দেখবো যে বিএনপি সেই ভুলের উপরেই দাঁড়িয়েছিল কিনা, সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করেছে কিনা, বা যারা দোষী ব্যক্তি তাদের শাস্তির আওতায় আনছে কিনা সাংগঠনিক ভাবে। আপনি বিএনপির আমলের গুলো আপনি যদি খুব ভালো মতো অ্যানালাইসিস করেন, বিএনপির আমলের দুর্নীতি বিশেষ করে যে বিষয়গুলো বলা হয় যে তারেক রহমানকে দুর্নীতির দায় দেওয়া হয়, খাম্বার ব্যাপারে দুর্নীতির দায় দেওয়া হয়, আপনি দুর্নীতি চ্যাম্পিয়নের বিষয়ে কথা বলে, এইগুলা ব্যাপারগুলো নিয়ে সাংবাদিক বা শরীফুল হাসান ভাই আসলে খুব ভালোই জানে যে সেই সময়ের দুর্নীতি আর এখনকার দুর্নীতি। আমরা এই 15 বছর যেটা দেখেছি যে ইতিমধ্যেই তো বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছেন যে একটা রাজনৈতিক দলের প্রধান, যেই দল বাংলাদেশের ক্ষমতাসীন দল, সেই তার পরিবার সরাসরি দুর্নীতির সাথে জড়িত ছিল। এবং দুর্নীতিতে বাংলাদেশের রাজনীতি অঙ্গনের লোকজন এইভাবে কখনোই দুর্নীতি করে। মানুষ রাজনীতি করে, আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি যে আমরা জনগণের কল্যাণে রাজনীতি করব, আমরা খুব সাধারণ সাদামাটা জীবনযাপন করবো, আমাদের জীবনটা সবসময় সংগ্রামেরই হবে, আমরা নিজেদেরকে এভাবে মেনে নিয়ে রাজনীতিতে চলে আসি। কিন্তু আপনি আওয়ামী লীগের রাজনীতিতে 17 বছরে দেখবেন যে যারা আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিবিদ তারা কতটুকু আসলে সুবিধা করছে, না করতে পারে নাই। আপনি ভালো করে দেখেন সেই দুর্নীতিগ্রস্ত লোকজনকে, যাদেরকে দিয়ে দুর্নীতি করা সম্ভব হবে, যাদেরকে দিলে বিশেষ করে শেখ পরিবার, শেখ হাসিনা সুবিধা পাবে দুর্নীতি করার ক্ষেত্রে, পলকের মতো লোককে নিয়ে এসে এত গুরুত্বপূর্ণ জায়গায় বসাচ্ছে। কেন বসাইছে আপনারা ভালো জানেন। তার ছেলে এবং পলক মিলে, আরাফাতের মতো লোক মিলে তারা যেভাবে দুর্নীতির একটা মানে মানে বিশ্বের ভেতরে তারা একটা রোল মডেল দাঁড় করাইছে যে এইভাবে দুর্নীতি করা যায়। আসলে হাওয়ার উপরে বাতাসের উপরে টাকা লোপাট করে নিয়ে চলে গেছে। এই ধরনের মানে একটা রাজনৈতিক দলের নেতারা যে এইভাবে দুর্নীতি করতে পারে, অতীতে ছিল না। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি বলতেছি না যে আমরা সাধু ছিলাম বা আমাদের দলের কোনো লোকজন করে, সেই পরিসংখ্যানটা আপনি দেখবেন এবং তাদের ব্যাপারে আমাদের দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কিনা সেইটা দেখবেন। সেই সময়ে বাংলাদেশের ইকোনমির গ্রোথ কেমন ছিল আপনি দেখবেন। আর এই সময়ে এসে একটা আপনি দেখেন যে একটা তারা বাজেট পাস করে 10,000 কোটি টাকা, এটা শেষ করে 40,000 কোটি টাকায়। সেটা কিভাবে করে, সেটার সাথে সংশ্লিষ্ট কারা? আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, তার পরিবার, তার বোনের ইয়ে পাওয়া যায় যে তারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা নিয়ে চলে গেছে সরাসরি। এটা আমরা পত্রিকাতে দেখতেছি এবং এটা আসলে জানিও, পত্রিকা দেখার কিছু নাই, আপনিও বুঝেন আমিও বুঝি, সে সময় মানুষও বুঝছে। আসলে দুর্নীতি সিস্টেমের ভিতর সিস্টেম লস আমরা থাকবে, সেইটা সহনশীল কিনা, সেইটা আসলে আমরা মানে ওভারল্যাপ করতে পারবো কিনা, সেইটা তো থাকবে, সেটা সেইভাবে আমাদের আগায় যেতে হবে। কিন্তু একটা রাজনৈতিক দল, একটা যেই দল দেশের নেতৃত্ব দিচ্ছে, ক্ষমতায় আছে, সেই দলের নেতৃত্বে যখন দুর্নীতি দায়গ্রস্ত হয় এবং দুর্নীতির জন্য তারা নতুন নতুন নিয়ম তৈরি করে, নতুন নতুন পন্থা তৈরি করে, সেই দেশ তো আপনি আগামী সিঙ্গাপুরে যে বললো যে সিঙ্গাপুর তো হয় নাই, আমাদের টাকা পয়সা আমাদের ধন সম্পদ দিয়ে সিঙ্গাপুর লোকজন পাচার হয়ে গেছে। তো আপনি দুর্নীতির দায় নিলে বাংলাদেশের 54 বছরে আপনি যতবারই দেখবেন, সেই 71 পরবর্তী সময় শেখ মুজিব, তারপরে 96 থেকে 2001, আপনি সব সময় বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ পরিবার, তারা দুর্নীতির রোল মডেল ছিল। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের আপনি লাইফস্টাইল যদি দেখেন, আপনি পক্ষান্তরে জয়ের লাইফস্টাইল দেখবেন।
আপনি তাদের সাদামাটা জীবনযাপন দেখবেন, পক্ষান্তরে শেখ পরিবারের বিলাসী জীবনযাপন দেখবেন। আপনি এই দুইটা দলের ভিতর কম্পেয়ার করলে বুঝতে পারবেন আসলে দুর্নীতির জন্য আওয়ামী লীগ সবসময় রোল মডেল ছিল। জি, আমার রাশিদ আলম, কাছে মনে হয় যে এই এই বাংলাদেশে বিষয়গুলো, আওয়ামী লীগ যদি জি না থাকতো তাহলে আমরা সত্যিকার অর্থেই যদি জবাবদিহিমূলক গণতন্ত্র থাকতো এবং আওয়ামী লীগের মতো এইরকম একটা লুটেরা দল যদি বাংলাদেশে না থাকতো, আমাদের এরকম একটা অপর সম্ভাবনাময় দেশ, আমাদের এরকম জনশক্তির একটা দেশ, আমরা সত্যিকার অর্থে সিঙ্গাপুরের থেকে ভালো কিছু করা সম্ভব ছিল বলে আমি মনে করি। জি, নাশিদুল আলমকে ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তর আলোচনার সুযোগ রয়েছে, আমাদের হাতে সময় কম, এই জন্য আমাকে আপনাকে থামাতে হলো। শরীফুল হাসান, আপনার কাছে যে বিষয়টি নিয়ে দৈনিক কত পাঠ্য বই বিতরণ হচ্ছে সেটার সঠিক হিসাব রাখলেও কবে নাগাদ বিতরণ, এটি প্রাইমারির বইয়ের কথা বলছে, কবে নাগাদ বিতরণ শেষ হবে সেই দিনক্ষণ বলতে পারছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এবং আমি বলি, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অথবা যারা আমরা বলছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী অথবা জাতীয় নাগরিক কমিটি, তরুণরা, তারা রাজনীতিতে আসছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন করছে, সার্বিক শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনি দেখছেন? পড়ালেখার কি অবস্থা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে কি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন শরীফুল হাসান পড়ালেখার? ধন্যবাদ। আপনি কি ভীষণ দুঃখজনক হলে একটা রাষ্ট্রের শিক্ষা উপদেষ্টা বলতে পারেন কবে নাগাদ সবাই বই পাবে আমি জানি না। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, মার্চে রোজা শেষ, তিনি যদি বলতে না পারেন, আপনি মাঝে মাঝে উপদেষ্টাদের ভাষ্য শুনলে আপনি বুঝতে পারবেন না এরা কি আগের সরকারের মন্ত্রী উপদেষ্টা নাকি এই সরকার উপদেষ্টা। একই রকমের ভাষ্য, একই রকমের কথাবার্তা। যেই দেশের শিক্ষা উপদেষ্টা বলেন যে আমি, তিনি তো বাইরে পড়াশোনা করেছেন, পৃথিবীটা দেখেছেন, তিনি শিক্ষার দায়িত্বে আছেন, শিক্ষা উপদেষ্টা যদি বলেন যে কবে নাগাদ বই পৌঁছবে আমি না জানতে পারি, পৃথিবীর অন্য কোনো সভ্য দেশ হলে ছোটখাটো করলে সে শিক্ষা উপদেষ্টা দায়িত্বে থাকতেন। আপনি বছরের 2 মাস শেষ হয়ে গেল, আপনি এখনো বই দিতে পারেন নাই। আপনি তো ক্ষমতা এসেছিলেন আগস্ট মাসে, 5 মাসে আপনি পারলেন না, আপনি আগামী বছর পারবেন বই দিতে? আপনি কি ব্যবস্থাটা নিচ্ছেন? আর লেখাপড়ার পরিবেশ যদি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বলেন, স্কুল কলেজগুলোতে বলেন, আমাদের একটা জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই এনাফ, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। আওয়ামী লীগের আমলে এদেশে প্রশ্নপত্র ফাঁস, একদম ক্লাস 5-এর প্রাইমারি থেকে আরম্ভ করে জেএসসি, জিডিসি থেকে এসএসসি, সমস্ত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আমরা দেখেছি। কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট আওয়ামী লীগের আমলে বছরের শুরুতে বই উৎসবটা হতো, বইটা হতো, ইতিবাচক ইত্যাদি বলতে হয়, কিন্তু আপনি সেইটাও আমরা দেখলাম বই ছেলেমেয়েরা পাচ্ছে না। কেন? তার আপনি জবাব দিতেন। আপনি দেখেন, শিক্ষা উপদেষ্টা বলবেন কবে নাগাদ বই পাবে আমি জানি না, বাণিজ্য উপদেষ্টা বলবেন কবে নাগাদ জিনিসপত্র হবে আমি জানি না, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন আইন শৃঙ্খলা কবে নাগাদ, সেটাও তিনি জবাব। তাহলে কাজটা কি তাদের? তিনি জানেন না তো তিনি দায়িত্ব থেকে কেন চলে যান না? এর চেয়ে ভীষণ দুঃখজনক কি হতে পারে? আপনি ছোট ছোট বাচ্চারা, আপনি ইন্টারনেট ডাউনলোড করে বই পড়া, গ্রামের একটা বাচ্চার তো সেই সামর্থ্য নেই। এই যে আপনি ডিসপারিটি তৈরি করছেন, গ্রামের একটা ছেলে মেয়ের শিক্ষার যে লস, তার যে 2-3 মাসে পড়তে পারছে না, সেটার দায় কে দিবে? আমি মনে করি যে, এবং আপনি এই যে কোনো উপদেষ্টাদের আপনি আপনি ধরেন যদি, আমি মনে করি যে একটা মন্ত্রণালয় চালানোই খুব কঠিন কাজ। সেখানে আমাদের একজন উপদেষ্টা 4টা-5টা মন্ত্রণালয় চালাচ্ছেন, স্বরাষ্ট্রের সাথে কৃষি, শিক্ষার সাথে পরিকল্পনা। আমার কাছে যে দেশে যে মবের মূল্য বলি আমরা দেখি, আসলে ক্ষমতার সরকার দেখলে আপনার মনেই হবে যে এটা মবের মূল্য। আপনি এই জায়গায় আমি বলতেই হয়, আপনার মনে থাকার কথা, আমরা দেখেছি যে আমরা আপনার, আমি নাম ধরেই বলতে হয়, আমার বিএনপির একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন, তিনি কিন্তু নকলের বিরুদ্ধে সারা দেশে একটা অভিযান চালিয়েছেন, নকলটা কিন্তু অনেক কমিয়ে নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগকে আমি বলবো যে বইয়ের যে একটা থেকে, কিন্তু এই শিক্ষা উপদেষ্টা আমার ভীষণ দুঃখ লাগে তিনি বইটা দিতে পারেননি। এবং আমাদের ছেলে মেয়েদের যে লেখাপড়ার পরিবেশটা, আপনি কতটুকু হলে, পৃথিবীতে একটা কথা হয়েছে কিনা আমি জানি না, একদল লোক মক করে সচিবালয়ে ঢুকলো, তারা বললো পরীক্ষা দিব না, আপনি রেজাল্ট দিয়ে দিলেন। কি অদ্ভুত কাণ্ড! আপনি রেজাল্ট দিয়ে দিলেন এবং আপনি আবার করছেন কি, আপনি আবার শিক্ষকদেরকে প্রতিদিন পুলিশ দিয়ে অত্যাচার করছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আপনি শিক্ষা ব্যবস্থা যদি বলেন, আমি বলবো গত 54 বছরে একটা দিনের জন্যও এদেশে মানুষ মুক্তিযুদ্ধ 90 বলেন আর জুলাই আগস্টের স্বপ্ন দেখেছে, তো গত 54 বছরে একটা দিনেরও সাধারণ মানুষের যে চাওয়া, তার নিত্যপণ্য ঠিক থাকবে, তার গণপরিবহন ঠিক থাকবে, জি, তার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, তার কোনোটাই পাননি। এবং স্বাস্থ্যের কথা যদি আমরা বলি, তো সে তো আবার অন্য ভয়াবহ দিকে চলে যাবে। সমস্ত কিছু আমি বলবো যে মানুষের যে স্বপ্নের প্রত্যাশা, যে বাংলাদেশ, আপনার পেছনে যে লেখা প্রত্যাশা,
বাক স্বাধীনতা, এই প্রত্যাশার বাংলাদেশ আমাদের কখনোই পেলাম না। সেটাই আমাদের দুঃখ। আমরা সারা জীবন স্বপ্ন দেখলাম একটা সুন্দর বাংলাদেশ হবে, কিন্তু কোনোদিনও সেই স্বপ্নের বাস্তবায়নটা আমরা দেখতে শরীফুল পারলাম হাসান, না। আপনাকে ধন্যবাদ। আমার হাতে সময় একদম শেষ। নাশিদ আলম, যদি আপনি 1 মিনিটে কিছু বলেন। আসলে আমি বই দিতে পারে নাই, ওই যে আমি আগেই বলেছি যে আহ, উপদেষ্টারা দায়সারা একটা অবস্থার ভিতরে আছে। তারা কোনো ঘটনা হইলেই তারা দায়সারা একটা জবাব দিতে চায়। সাধারণ কারণ হলো তারা তো তাদেরকে তো আসলে কোনো নির্বাচিত সরকারের ইয়েতে তারা আসে নাই। তারা ভাবতেছে বিপ্লবের মাধ্যমে আসছে, আমাদেরকে বসাইছে, আমাদের কোনো দায় নাই, আর আমরা যেটা করবো সেটাই হয়তো বা ঠিক আছে। আমি মনে করি আসলে শেখ হাসিনা সবচেয়ে বড় যেই কাজটা আমাদের ক্ষতি করেছে, আমি মনে করি আমাদের মোরালিটি নষ্ট করছে। আমি আপনি সবচেয়ে বড় যে বিষয় যে আমি একটা খুবই ছোট্ট উদাহরণ আপনার কাছে, বিষয়টা খুবই সিলি হলেও আমি মনে করি এইখান থেকে আমি একটা জি, উদাহরণ দিতে পারি। সংক্ষেপে যদি একটু আপনার বলেন। রাস্তায় এখন ইদানিং তো অটোরিকশার একটা বিরাট দৌরাত্ম্য আপনি দেখতে পাচ্ছেন, যে অটোরিকশা বাংলাদেশ, ঢাকা শহরের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্যই, আমাদের মধ্যে এরকম একটা দেশে এই বিদ্যুৎ চালিত অটোরিকশা আসলে যেভাবে আমরা নিয়ন্ত্রণহীন ভাবে প্রত্যেকদিন 5 থেকে 7 হাজার অটোরিকশা বাংলাদেশে ঢাকা শহরে নামতেছে। সারা বাংলাদেশে এই চিত্র আরো ভয়াবহ। যার কোনো পারমিট নাই, যার কোনো লাইসেন্স নাই ধরেন, এবং খুব সহজ ইনকামের একটা রাস্তা থেকে আপনি হঠাৎ করে বন্ধ করে দিতে পারবেন, সেটারও কোনো সুযোগ নাই। আমি এই রাস্তায় নামলে দেখি যে রিক্সাওয়ালা গুলা দেদারসে উল্টা রাস্তায় আসতেছে। আপনি যদি তাদেরকে বলেন এই তুমি উল্টা আসতেছে কেন, সে আপনাকে পাল্টা প্রশ্ন করবে যে আপনি মনে হয় জান না। বিষয়টা হয়ে গেছে যে শেখ হাসিনা আমাদেরকে এই ক্ষতিটাই করছে, যে আগে ছিল যে মানুষ ভুল করলে যে ভুলটা স্বীকার করে নেওয়া মানুষের ভেতরে, যে না ঠিক আছে ভাই ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন। শেখ হাসিনা অন্যায়টারে এমন ভাবে জাস্টিফাইড করে গেছে যে শামীম ওসমানের ব্যাপারে, একজন স্বীকৃত মার্ডারের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে যা সংশ্লিষ্টতা পাওয়া গেছে, 7 খুনের ব্যাপারে সংসদে বসে তার ব্যাপারে সাফাই গাইছে। এইরকম হাজারো দুর্নীতিবাজের নাশিদ পক্ষে আলম, সে আমাদের সময় একদম শেষ। আমি আন্তরিকভাবে আমি মনে করি যে শেখ হাসিনা আমাদের মোরালিটি নষ্ট করে দিছে। এই জায়গা থেকে আমি মনে করি টোটাল জাতিরই একটা বড় ধরনের ধরেন যে আমাদের কি বল মেডিটেশন দরকার। আমাদের মনে করেন যে মোটিভেশনাল স্পিকার নিয়ে এসে আমাদেরকে মোটিভেট করা দরকার। আগে আমাদের নিজেদেরকেও পরিবর্তন হতে হবে, শুধুমাত্র যে উপদেষ্টাদের আপনাকে তাও না, রাষ্ট্রের দায় দিব তাও না, রাজনৈতিক দলের দায় দিব তাও না, আমাদেরকেও পরিবর্তন হতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ শরীফুল হাসান, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।